ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা সিবিএসসি ক্লাস 8-এর আমরা সোশ্যাল সায়েন্স আছে যেটা বা সোশ্যাল স্টাডিজ যেটা তোমাদের বই আছে তার হিস্ট্রির আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমরা সলভ করতে চলেছি। তো এটা যে টেস্ট সিরিজ তোমাদের যেটা হয়েছিল সেই টেস্ট সিরিজের এটা সলভ বলতে পারো বা কোয়েশ্চেন প্যাটার্ন, তো তোমরা এটা দেখে নিতে পারো। তো শুরু করা যাক আজকে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভের মধ্যে বলছে দেখো, বলছে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া একটা বই আছে, ওয়াজ রিটেন বাই কে বলছে চার্লস ডারউইন। চার্লস ডারউইনের তো অরিজিনাল স্পিসিস আছে তোমরা ভালো মতোই জানো। তারপর বলছে কি জেমস মিল। অ্যালবার্ট আইনস্টাইন কখনোই নয়, আর থমাস হার্ডলি। তো রাইট অ্যান্সার হচ্ছে কি জেমস মিল। জেমস মিল হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ। প্রথম গভর্নর জেনারেল ইন্ডিয়া কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন তো লাস্ট ভাইসরয় ছিলেন, ইনি হচ্ছেন লাস্ট ভাইসরয়। লর্ড উইলিয়াম বেন্টিক আর ওয়ারেন হেস্টিংস। সো কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডিতে হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস হচ্ছে লাস্ট আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। তো এই সিকোয়েন্স যদি গভর্নর জেনারেল বা এই সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো আমি ডেফিনেটলি বলবো চ্যানেলের প্লেলিস্টের মধ্যে বা তোমরা অ্যাপের মধ্যে চলে যেতে পারো। সেখান থেকেও তোমরা বাই দ্য ওয়ে তোমরা যারা যারা জানো না যে আমাদের একটা অ্যাপ আছে অ্যান্ড্রয়েড অ্যাপ এইচসিডিপি এডুকেশন নামে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সেখানে তোমরা অনেক এরকম টেস্ট সিরিজ তোমরা দিতে পারবে, একদম লাইভ টেস্ট সিরিজে তোমরা এক্সপিরিয়েন্স পাবে। থার্ড বলছে দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া কেম আপ ইন দ্য ইয়ার। কত দশকে ন্যাশনাল আর্কাইভস যেটা অফ ইন্ডিয়া, যেখানে যাবতীয় সব ব্রিটিশারদের যাবতীয় ডেটা যাবতীয় তথ্য সব কিছু ধরে রাখা শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1920s সিচুয়েশন সময়টা থেকে। ঠিক আছে। দ্য ওয়ার্ড ক্যালিগ্রাফার মিন্স। ক্যালিগ্রাফার ওয়ার্ডটার মিন্স কি? দেখো ক্যালিগ্রাফার মানে কি, যার খুব সুন্দর হ্যান্ডরাইটিং আছে। ক্যালিগ্রাফার কথাটার অর্থ হচ্ছে ক্যালিগ্রাফার হচ্ছে অ্যান আর্ট, যার একটা দ্য আর্ট অফ বিউটিফুল রাইটিং, সেটাকে হচ্ছে অপশান ডেফিনেটলি। এখানে কি বলছে দেখো, যে খুব সুন্দর ভালো লিখতে পারে, মানে খুব সুন্দর সুন্দর করে ছবির হরফের মতো করে লিখতে পারে, সেটাই হচ্ছে ক্যালিগ্রাফ। তাহলে রাইট হচ্ছে অপশান সি, ওয়ান হু স্পেসিফাইড ইন দ্য আর্ট অফ বিউটিফুল রাইটিং। পাঁচেরটা কি বলছে, সেন্সাস অপারেশনস আর হেল্ড এভরি 5 years, এভরি 7 years, এভরি 10 years, এভরি 11 years, এভরি 12 years। ডেফিনেটলি অপশান সি হবে, সেন্সাস প্রত্যেক বছর হয়, যেটাকে জনগণনা বলে, বাংলায় যেটা তোমরা আদমশুমারি নামে যেটাকে জানো, ঠিক আছে, যেটাকে সেন্সাস বলা হয়। ছয়েরটা কি বলছে দেখো, ছয়েরটা বলছে হুইচ ওয়ান ওয়াজ নট আ ট্রেডিং কোম্পানি। দেখো এদের মধ্যে কোনটা ট্রেডিং কোম্পানি ছিল না? ট্রেডিং কোম্পানি মানে যখন আমরা জানি ইউরোপিয়ানসরা যখন ভারতে এসেছিল, তখন ইউরোপিয়ানসরা ভারতে আসার সাথে সাথে তারা কী করতো, বিভিন্ন রকম তাদের মেন পারপাস ছিল কি ভারতে মানে বিজনেস করার জন্য। তো ওয়ান অফ দেম পর্তুগিজ যারা ছিল, পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিলেন, এবং পর্তুগিজরা সেই সময় ভাস্কো দা গামা থেকে শুরু করে বিভিন্ন এসেছিল। তো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বা ডাচ ট্রেডিং কোম্পানি ছিল, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, বাট জাপানিজ কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না। সো রাইট অ্যান্সার হচ্ছে কত? রাইট অ্যান্সার হচ্ছে 6 দিল্লি, অর্থাৎ দ্য জাপানিজ। সাতেরটা বলছে হোয়াট ওয়াজ ফারমান। ফারমান কথাটার মানে কি? দেখো ফারমান কথাটা আমি যদি ফরমান কথাটাকে যদি স্পেসিফিকলি বলি, তোমাদের ফরমান ওয়ার্ডটা শুনলে মানে তোমাদের মেন নাম যদি কোনো মানে লেটার মুগলসের নাম মনে আসে, সেটা হচ্ছে কি ফারুকশিয়ার। আমরা জানি ফারুকশিয়ারের ফরম্যানকে কেন্দ্র করে সেখান থেকে দস্তক দিয়েছিল, এবং দস্তকের ইউজেস এবং মিস ইউজের উপর ডিপেন্ড করে ব্যাটেল অফ পলাশি, ব্যাটেল অফ বক্সার, এই সমস্ত ব্যাটেলগুলো হয়েছিল অ্যান্ড সো অন। সো যদি স্পেসিফিকলি আমি যদি বলি যে ফারমান ওয়ার্ডটার মানে কি হবে, ফারমান ওয়ার্ডটার মানে কি, ইট ওয়াজ এ রয়্যাল ড্রেস, কখনোই নয়। ইট ওয়াজ এ রয়্যাল অর্ডার, ডেফিনেটলি ইট ওয়াজ এ রয়্যাল অর্ডার। ইট ওয়াজ এ রয়্যাল ফুড, নেভার, কখনো রয়্যাল ফুড তো নয়। আর ইট ওয়াজ এ রয়্যাল প্রসেশনস, ডেফিনেটলি ইট ওয়াজ এ রয়্যাল অর্ডার, যেটা একটা অর্ডার বলতে পারো, বা যেটা থ্রু দিয়ে কী হয়, যেটা থ্রু দিয়ে বেসিকলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেসিকলি মুঘল দরবার থেকে যেটা দেওয়া হয়েছিল, মুঘল এম্পায়ার থেকে যেটা দেওয়া হয়েছিল কি, যে তোমরা বেঙ্গলের মধ্যে ফ্রিতে ট্রেড করতে পারবে। নাম্বার 8 কি বলছে, দ্য নবাব অফ বেঙ্গল আফটার আলিবর্দি খান ওয়াজ। আলিবর্দি খানের পর কে ছিল? মুর্শিদ কুলি খান, টিপু সুলতান, সিরাজউদ্দৌলা, আর হচ্ছে কি ডেফিনেটলি মীর কাসিম। সো আলিবর্দি খান পর ছিল হচ্ছে ডেফিনেটলি কে হবে? অপশন রাইট অ্যান্সার। দেখো টিপু সুলতান তো ডেফিনেটলি নয়, বেঙ্গলের নয়, এটা হচ্ছে তোমার মাইসোর স্টেট। টিপু সুলতান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মাইসোর, ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মাইসোর স্টেট। মুর্শিদ কুলি খান যখন অ্যাকচুয়ালি দেখো মুর্শিদ কুলি খানের রেফারেন্সটা তোমাদের আমি বলে দিই, একটুখানি বলতে বলতে বুঝিয়ে দিই। যখন ঔরঙ্গজেব মারা যায়, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুর্শিদ কুলি খান ইনি ছিলেন দ্য ফার্স্ট নবাব, ইনি নিজেকে ফার্স্ট নবাব বলে
নিজেকে ডিক্লেয়ার করেছিলেন এবং মুর্শিদ কুলি খানের পর থেকেই আস্তে আস্তে কী হয়, পরে তিনি নাজিম পদ পেয়ে যান বেসিক্যালি ফারুক শাহের কাছ থেকে, মানে পার্মানেন্ট বলতে পারো একদম পুরোপুরি একটা অর্ডার পেয়ে যায়, যেটা হচ্ছে তারপর থেকে একদম বেঙ্গলের একদম বলতে পারো তিনি একদম পার্মানেন্ট নবাব হয়ে যান। কিন্তু যদি আমি বলি আলিবর্দী খাঁর পরে ছিল বেসিক্যালি সেটা হচ্ছে অপশান সি, সিরাজউদ্দৌলা, মীর কাসিম অনেক পরে। তো এদের যদি ইন্টার রিলেশন তোমাদের জানার হয়, ইন্টার রিলেশনের জন্য আমি একটা আলাদা করে সেপারেট ভিডিও বানাবো, তো সেপারেট ভিডিওতে তোমরা সেটা এখানে দেখে নিতে পারো, বা তোমরা চ্যানেলের প্লেলিস্টে বা হিস্ট্রি প্লেলিস্টে দেখে নিতে পারো। দ্য ব্রিটিশ হু ডিড দ্য কোম্পানিজ আর্মি এগেনস্ট দ্য সিরাজউদ্দৌলা অ্যাট পলাশির প্রাঙ্গণে ব্রিটিশদের মধ্যে কে এসেছিল, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ আছে, লর্ড হেস্টিংস আছে, হেস্টিংস তো পরে, লর্ড ডালহাউসি আছে আর ব্রুকলে আছে। তো এখানে রাইট অ্যান্সার ডেফিনেটলি কোনটা হবে, ডেফিনেটলি অপশান হবে কোনটা, রবার্ট ক্লাইভ। তো যখন পলাশির প্রাঙ্গণে যখন যুদ্ধটা হয়েছিল অ্যাকচুয়ালি, যেখানে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, মীর জাফর বেসিক্যালি ট্রিটি করে নিয়েছিল ইংরেজদের সাথে, আমরা জানি ভালো মতোই যে কি নবাবের আর্মিকে অ্যাটাক করতে হবে, কিন্তু নবাবের আর্মিকে মানে যে অ্যাটাকটা হবে, যে অ্যাকচুয়ালি পলাশির যুদ্ধ এটাকে বলা ভুল, এটা অ্যাকচুয়ালি পলাশির লুণ্ঠন আমরা বেঙ্গলিতে বলে থাকি, দ্য লুট অফ দ্য পলাশি। কেন লুট অফ দ্য পলাশি বলে থাকি, বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি কোনো যুদ্ধ ছিল না, কারণ এটা পুরোপুরি প্রি প্ল্যান একটা মার্ডার ছিল সিরাজউদ্দৌলাকে গদ্দি থেকে হাঁটানোর জন্য। সো ইট ওয়াজ ডেফিনেটলি ব্যাড কোম্পানির তরফ থেকে, কোম্পানির আর্মির থেকে যে জেনারেল যিনি পুরো জিনিসটাকে দায়িত্ব করছিলেন, দ্যাট ওয়াজ রবার্ট ক্লাইভ। নাম্বার 10 কি বলছে, দ্য গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য পলিসি অফ দ্য প্যারামাউন্সি। কে কোন গভর্নর জেনারেল প্যারামাউন্সি পলিসি করেছিলেন, ডেফিনেটলি হবে কি, লর্ড হেস্টিংস। ডেফিনেটলি কী হবে, লর্ড হেস্টিংস প্যারামাউন্সি। আচ্ছা, হুইচ অফ দিস ওয়্যার অ্যানেক্সড অন দ্য বেসিস অফ ডালহাউসিস ডক্ট্রিন অফ ল্যাপস। আচ্ছা, ডক্ট্রিন অফ ল্যাপস তোমরা জানো, আমি তবু একটুখানি তোমাদের শর্টে বলে দিই। ডক্ট্রিন অফ ল্যাপস মতে কি বলা হচ্ছে, যদি কোনো বেসিক্যালি ইন্ডিয়ান রুলার বা ইন্ডিয়ান নবাব বলতে পারো, যদি তাদের যদি কোনো ছেলে উত্তরাধিকারী না থাকে, তাহলে কি হবে, সেই স্টেটটা ডেফিনেটলি ব্রিটিশারদের আন্ডারে পুরো চলে আসবে। এটাই ছিল ডক্ট্রিন অফ ল্যাপস। দেখো এই সম্বন্ধে মনে রাখবে, একটা ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিন অফ ল্যাপস, এগুলো হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট বলতে পারো ব্রিটিশদের পলিসি ছিল, যেভাবে ওরা কী করতো, কোনো স্টেটকে, কোনো ইন্ডিয়ান স্টেটকে ওরা বেসিক্যালি কী করতো, পজেস করে নিত বা বলতে পারো, বা তার মধ্যে পুরোপুরি কন্ট্রোল করে নিত। সো ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে প্রথম যে এসেছিল, মানে সেটা হচ্ছে কি সাতারা। এখানের মধ্যে রাইট অপশান হচ্ছে কোনটা, সাতারা। পাঞ্জাব অর হায়দ্রাবাদ কোনোটাই হবে না, রাইট অ্যান্সার হচ্ছে সাতারা। তারপরে নাম্বার 12টা কি বলছে, 12টা বলছে দ্য গভর্নর জেনারেল হু ওয়াজ ইমপিচড মানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, বা বলতে পারো তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। তো কোন গভর্নর জেনারেলকে পুরোপুরি সেখান থেকে তার পদ থেকে ইমপিচমেন্ট করা ছিল, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসকে ইমপিচমেন্ট করা হয়েছিল। দুয়েরটা বলছে, দেখো দুয়েরটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু কমপ্লিট ইচ অফ দ্য সেন্টেন্স। ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সকে আমাদের কমপ্লিট করতে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, যেটা নর্মালি হয়। সো বলছে ব্রিটিশ টেরিটরিজ ওয়্যার ব্রডলি ডিভাইডেড ইন্টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, যেগুলোকে কী বলা হয়, দেখো বেসিক্যালি এইটাকে বলা হয় প্রেসিডেন্সি ব্যবস্থা। কী বলা হয়, প্রেসিডেন্সি। ওকে, প্রেসিডেন্সিস বেসিক্যালি কতগুলো প্রেসিডেন্সি ছিল, 3টে প্রেসিডেন্সি ছিল। একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি, কলকাতা, একটা ছিল বোম্বে প্রেসিডেন্সি, আর একটা ছিল কি মাদ্রাস প্রেসিডেন্সি। কলকাতা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি and মাদ্রাস প্রেসিডেন্সি, these three are the presidencies. নাম্বার সেকেন্ডটা কি বলছে, ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার দ্য টু ফেমাস মারাঠা সোল্জার্স অ্যান্ড দ্য স্টেটসম্যান অফ দ্য লেট 18th centuries। দেখো নানা ফার্নান্ডিসের কথা তোমরা ডেফিনেটলি জানো, নানা ফার্নান্ডিসকে দিতেই পারো তোমরা, নানা ফাডনভিস, আর একজন হচ্ছে কি সিন্ধিয়া। মাহাজি সিন্ধিয়া, ঠিক আছে। নাম্বার 13 কি বলছে, দ্য রয়্যাল চার্টার কুড নট প্রিভেন্ট দ্য আদার ইউরোপিয়ান পাওয়ার্স ফ্রম এন্টারিং দ্য ড্যাশ মার্কেট। কি মার্কেটের জন্য, ডেফিনেটলি দ্য রয়্যাল চার্টার, ভালো করে দেখো ওয়ার্ডটা শোনো ভালো করে, দ্য রয়্যাল চার্টার কুড নট প্রিভেন্ট করতে পারেনি, আটকাতে পারেনি আদার ইউরোপিয়ান পাওয়ার্স ফ্রম এন্টারিং দ্য ইস্ট মার্কেট। কি ইস্ট মার্কেট, স্পেসিফিকলি যদি ইস্ট মার্কেট কাকে বলি, দেখো তোমরা ভালো মতোই জানো যে কি কেপ অফ গুড হোপ ছিল। কেপ অফ গুড হোপ হচ্ছে একদম আফ্রিকার একদম সাউদার্ন পয়েন্টটাকে বলা হয় কেপ অফ গুড হোপ। সো কেপ অফ গুড হোপের যে রাইট সাইডের যে অ্যাকচুয়ালি বলা হয়, রাইট সাইডের পুরো টেরিটরিটাকেই বলা হয় কি অ্যাকচুয়ালি ইস্ট মার্কেট।
যার মধ্যে ইন্ডিয়া ছিল এবং কিছু পোর্শন চাইনিজ মার্কেট ছিল বলতে পারো, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বা সাউথ ইস্ট এশিয়ার স্পেসিফিকলি কনটেক্সটে যদি বলা হয় সেটাকে আমরা এখানে বলছি ইস্ট মার্কেট। তো রয়্যাল চার্টার প্রিভেন্ট করতে পারেনি অন্যান্য ইন্ডিয়ান মানে ইউরোপিয়ান পাওয়ারকে যে ইস্ট মার্কেটে ঢোকা থেকে। নাম্বার 4 কি বলছে, নাম্বার 4 বলছে দ্য বেঙ্গল নবাবস asserted their powers and the autonomy after the death of কে, ডেফিনেটলি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের মৃত্যুর পর, ঔরঙ্গজেব যখন মারা যায়, ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রথম কি হয়, বেঙ্গলের মধ্যে তখন ছিল কি মুর্শিদ কুলি খান নিজেকে ডেফিনেটলি ওখানে নবাবশিপের ওর মানে নিজেকে করে নিল, পরে সেটা ফারুক শিয়ার কনফার্ম করলো সেটা। সো এই জায়গাটা বেসিক্যালি মনে রাখবে, মুঘল এম্পায়ার মুঘল সাম্রাজ্যের আমি যদি কনটেক্সটে তোমাদেরকে বলি, প্রথমে আসে কি প্রি মুঘলস, বা প্রথমে যারা আছে বাবর, হুমায়ুন, আকবর, বাবার হইল আবার যশ, শালিল ঔষধে যেটা আমরা বলি অ্যাকচুয়ালি বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তারপরে আসে লেটার মুঘলস। লেটার মুঘলসের মধ্যে কারা কারা আছে, বাহাদুর শাহ, জালান্দার শাহ, ফারুক সিয়া, রফিউদ্দারাজা, রফিউদ্দৌলা অ্যান্ড সো অন। এরা হচ্ছে লেটার মুঘলস। তো লেটার মুঘলসরা অতটা প্রমিনেন্ট ছিল না, কারণ এরা অ্যাকচুয়ালি মেন যে প্রমিনেন্স পাওয়ারটা ঔরঙ্গজেব মারা যাওয়ার পর থেকে ডিসেন্ট্রালাইজেশন হওয়ার প্রসেসটা বেসিক্যালি স্টার্ট হয়ে গেছিল। সো নাম্বার 5 কি বলছে, দ্যাট ওয়াজ মেড দ্য নবাব অফ বেঙ্গল আফটার দ্য ডিফিট অফ সিরাজউদ্দৌলা এক পলাশি। কে নবাব পদে বসেছিল, ডেফিনেটলি কে বসেছিল, মীর জাফর, যাকে বিশ্বাসঘাতকতা বলা হয়। কে বসেছিল, মীর জাফর। বেসিক্যালি মীর জাফর কে ছিল, মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার ছিল সেনাপতি, ঠিক আছে, বা বলতে পারো কমান্ডার অফ দ্য সোলজার। তো ব্যাপারটা কি হয়, মীর জাফর অ্যাকচুয়ালি ইংরেজদের সাথে ট্রিটি করে, স্পেশালি কার সাথে, রবার্ট ক্লাইভের সাথে ট্রিটি করেছিল, যে আমরা সামহাউ আমরা মিনস বলতে চাইছি আমি মীর জাফর আর অন্যদিকে হচ্ছে রবার্ট ক্লাইভ। তো সামহাউ সিরাজউদ্দৌলাকে হারাতে হবে এবং সিরাজউদ্দৌলাকে হারানোর পর তারপর ডেফিনেটলি পুরো সিংহাসনটা পাবো। সো মীর জাফর অ্যাকচুয়ালি কোনো সৈন্য পাঠায়নি, বা মীর জাফরের সৈন্যর সাথে অ্যাকচুয়ালি কিন্তু কোনো লড়াই হয়নি। তো অ্যাকচুয়ালি এটাকে অ্যাসাসিনেশন বলা হয়, বা লুট অফ দ্য পলাশি বলা হয়, পলাশির লুণ্ঠন বা পলাশির হত্যাকাণ্ড বলা হয়। তো সিরাজকে বেসিক্যালি হত্যা করে কী হয়, টেরিটরিটা পেয়ে যায়। সো টেরিটরি যখন পেয়ে যাচ্ছে তখন তারপর ডেফিনেটলি সিংহাসনে কে বসছে, মীর জাফর বসছে। দ্য কোম্পানি টুক ওভার দ্য অবধ, অবধকে কোন কত সালে বেসিক্যালি নিয়ে নেওয়া হয়, কবজা করে নেওয়া হয়, দ্যাট ওয়াজ 1856। 1856-এ অবধ ডেফিনেটলি কার আন্ডারে চলে আসে, অবধ চলে আসে ব্রিটিশ কোম্পানির আন্ডারে। নাম্বার 7 বলছে কি, দ্য প্রিন্সিপাল ফিগার অফ অ্যান ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট, একটা ভারতীয় প্রিন্সিপাল ফিগার ইন অ্যান ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ওয়াজ, কে একটা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে প্রিন্সিপাল ফিগার হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টর যার রেসপন্সিবিলিটি থাকে কি করা, যার রেসপন্সিবিলিটি থাকে পুরো স্টেট বলতে পারো ডিস্ট্রিক্টের কনসার্ন ডিস্ট্রিক্টের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। নেক্সট বলছে, দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার এন্ডেড ইন দ্য ট্রিটি, কোন হয়েছিল ট্রিটির মাধ্যমে, কোন চুক্তির মাধ্যমে অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়েছিল, দ্য ট্রিটি অফ সলবাই। সলবাই চুক্তির মাধ্যমে এটা ডেফিনেটলি শেষ হয়েছিল, ঠিক আছে। দ্য কলোনিয়াল গভর্নমেন্ট, নাম্বার 9 কি বলছে, দ্য কলোনিয়াল গভর্নমেন্ট গেভ মাচ ইম্পর্টেন্স টু দ্য প্র্যাকটিস অফ, কি কোন জিনিসকে সব থেকে বেশি ওরা গুরুত্ব দিয়েছিল, সেটা হচ্ছে দেখো কলোনিয়াল গভর্নমেন্ট ইন্ডিয়াতে ছিল না, ডেফিনেটলি সেটা ইন্ডিয়ার মধ্যে ছিল না, এবং তারা বাইরেকার একজন ফরেন পাওয়ার, এবং তারা যখন ইন্ডিয়ার মধ্যে এসে কবজা করছে বা ইন্ডিয়ার মধ্যে যখন তারা এসে সব কিছু করার চেষ্টা করছে, মানে ওভারঅল কন্ট্রোলের কথা বলছি, তখন কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়ানসরা মুঘল তরতালিকা বা মুঘলদের ইসলামিক যে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেস আছে সেই সম্বন্ধে কিন্তু তারা অবগত। তো এক্ষেত্রে কিন্তু ব্রিটিশারদের যদি কোনো কিছু তারা করতে চায়, তাহলে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই ইন্ডিয়ানদেরকে এদের ডেমোগ্রাফিকটা কি, এরা কিভাবে কতজন আছে, পপুলেশন কি বলতে পারো, ওভারঅল বলতে পারো সার্ভে করা, তাদের টেস্ট প্রেফারেন্স কি, তাহলে রাইট অ্যান্সার কী হবে, সার্ভে বা প্র্যাকটিস অফ সার্ভে বা সার্ভেইং বলতে পারো, যা বলতে পারো। হিস্টোরিয়ানস হ্যাভ, আচ্ছা, usually divided Indian history into ancient, किसे किसे भाग पड़े, ancient history, medieval history and modern history। কি হবে, medieval and modern history। A history of British India is a dash of is a dash massive works। history of massive India কি হবে, এটা মনে করে রাখবে, এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা ছিল 3 ভলিউম, 3টে খণ্ডের একটা ম্যাসিভ ওয়ার্ক ছিল। মিল মানে এখানে কার কথা বলা হচ্ছে, জেমস মিলের কথা বলা হচ্ছে। কার বলা হচ্ছে, মিল মানে এখানে বলা হচ্ছে স্পেসিফিকলি জেমস মিল। থট দ্যাট অল এশিয়ান সোসাইটিস ওয়্যার অ্যাট দ্য লেভেল অফ, যত এশিয়ার মধ্যে যত আছে, ঠিক আছে, এশিয়ান সমাজ ছিল,
ওয়ার দ্য লেভেল অফ কি একদম ডেফিনেটলি কি লোয়ার সিভিলাইজেশন দ্যান ইউরোপিয়ানদের থেকে সবসময় তাদেরকে কম ভাঙতো, এবং ইভেন ইউরোপিয়ানদের থেকে কম ভাবতো বলেই কিন্তু তাদেরকে অসভ্য বা বর্বর অনেক জায়গায় তাদেরকে কনসিডার করা হয়েছে। দ্য ব্রিটিশ এস্টাবলিশ স্পেশালাইজড ইনস্টিটিউশনস লাইক কী কী ইনস্টিটিউশন করেছে বলতে পারো, মিউজিয়াম করেছে। আর আচ্ছা তোমরা এখানে বলতে পারো মিউজিয়ামের থেকেও স্পেসিফিকলি বলতে পারো আর্কাইভ মিউজিয়ামস, মানে তারা যে সমস্ত যে ডেটাগুলো বা যে সমস্ত তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজকর্মগুলো হতো সেগুলো তারা আর্কাইভ ফর্মে সব কটাকে লিখিত রমে, তাদের যে সমস্ত রুলস, তাদের যে সমস্ত রেগুলেশনস, তাদের যে সমস্ত জাজমেন্টস ডিফারেন্ট যাতে পরের দেখো প্রত্যেকটা গভর্নর জেনারেল কিছু না কিছু ব্লান্ডার করেছে এবং পরের জন চেষ্টা করেছে সেই আগের জনের ব্লান্ডার থেকে কিছু না কিছু শেখার। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আচার্য চাণক্য একটা খুব সুন্দর কথা বলে, ইউ শ্যাল নট লিভ টু লং টু লার্ন ফ্রম ইউর ওন মিস্টেক। তুমি এত বছর বাঁচবে না যে তুমি তোমার নিজের ভুল থেকে শিখবে, আর কি এ ওয়াইজ পার্সন ক্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার্স মিস্টেক। তো ব্যাপারটা তাই। তাহলে এখানে কী হবে, রাইট অ্যান্সার হচ্ছে আর্কাইভ মিউজিয়াম। আর্কাইভ মিউজিয়াম। ঠিক আছে, আচ্ছা আর্কাইভ মিউজিয়ামস অ্যান্ড টু প্রিজার্ভ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে প্রিজার্ভ করার জন্য শুরু করেছে। আচ্ছা হুম ডিড দ্য কোম্পানি, আচ্ছা পরের কোশ্চেনটা কি বলছে দেখো, পরের কোশ্চেনটা বলছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন দ্য 15 অ্যান্সার এনি 15 অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 15টা কোশ্চেন বলে দিয়েছে, আর আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে টোটাল 16খানা মোট কোশ্চেন আছে। ওকে, তো 16টা যখন আমার কোশ্চেন আছে আমরা চেষ্টা করবো এখানের মধ্যে ডেফিনেটলি কি কতগুলো করার, 16টা কোশ্চেনেরই অ্যান্সার করার আমরা বলবো। হুম ডিড কোম্পানি ইনস্টল ইন প্লেস অফ মির্জাফর, মির্জাফরের জায়গায় যখন গন্ডগোল হয় তখন কাকে, আমি দেখো এখানে শর্টে অ্যান্সার লেখার জায়গার সুবিধার্থে আমি এখানে শর্টে করে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটুখানি নোট করে নিও। কাকে কোম্পানি ইনস্টল করেছিল ইন প্লেস অফ মির্জাফর, মির্জাফরের জায়গায় কাকে করেছিল, ডেফিনেটলি মীর কাসিমকে করেছিল। কাকে করেছিল, মীর কাসিম। আচ্ছা হাউ ডিড কোম্পানি পারচেস ইন্ডিয়ান গুডস, কীভাবে কোম্পানি পারচেস করতো ইন্ডিয়ান গুডসকের মধ্যে দেখো, কোম্পানি যখন বেসিকলি ইন্ডিয়ান মার্কেটে এসেছিল, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে আসার পর ডেফিনেটলি কোম্পানির কাছে কি ছিল, তাদের কাছে তো ইন্ডিয়ান কারেন্সি ছিল না, তো তারা কি ইউজ করতো, গোল্ড অ্যান্ড সিলভার ফ্রম ব্রিটিশ অর ব্রিটেন থেকে যে সমস্ত গোল্ড এবং সিলভারগুলো এনেছিল সেগুলো দিয়ে তারা ট্রেড করতো। আচ্ছা থার্ড কোশ্চেন বলছে হু ওয়াজ কল্ড নাবুবস, নাবুবস কাকে বলা হয়, দেখো নাবুবসের আমি যদি তোমাকে বলি, নাবুবসের স্পেসিফিকলি যদি তোমাদের ডেফিনেশন এখানে বলছি, দেখো কিছু অফিসিয়াল আছে যারা ব্রিটেন থেকে অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়া থেকে যখন ব্রিটেনে রিফান্ড করতো এবং তারা কি বলতো তাদের খুব সেখানে গিয়ে ইন্ডিয়ার মধ্যে মানে ইন্ডিয়া থেকে যে সমস্ত আমি তোমাদের এটা বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো, কারণ এখানে এইটুকুনি জায়গার মধ্যে আমার এটা লেখানো সম্ভব নয়। স্পেসিফিকলি নাবুব কাদের বলা হতো, নাবুব বলা হতো যারা যে সমস্ত ইংলিশ ট্রেডাররা ইন্ডিয়াতে একসময় এসেছিল এবং ইন্ডিয়া থেকে এসে ট্রেড করে তারা ব্যাক টু ইংল্যান্ডে ফিরে যেত, কি বললাম, ব্যাক টু যখন ইংল্যান্ডে ফিরে যেত তখন তারা একটা আলাদাই একটা রিচ এবং ওয়েলদি একটা লাইফস্টাইল লিড করতো। সেই ওয়েলদি অ্যান্ড লাইফস্টাইলটাকে যেটা লিড করতো সেই লাইফস্টাইলটাকে লিড করার জন্যই তাদেরকে বলা হতো নাবুবস। So Nabobs are none but those English traders who once came to India for trade, and after earning a huge profit or after earning a huge money, when they resettle or came back to their own homeland, for example here in the Britain or England, then they were lived a lavish lifestyle, তখন তারা একটা খুব ভালো lavish lifestyle লিড করতো, they were called as Nabab. Who were the resident বলতে কাকে বলা হয়, দেখো রেসিডেন্ট বলতে এরা হচ্ছে পলিটিক্যাল, এটা আমি শর্টে একটুখানি ওয়ার্ড টেক্সট এখানে লিখে দিচ্ছি, তোমরা আমি ডেফিনেটলি তারপর অ্যান্সারটা বলবো। এরা পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল এজেন্ট ছিল, কমার্শিয়াল এজেন্ট অফ ইআইসি মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে পারো, বা ব্রিটিশদের তরফ থেকে এক ধরনের বা কোম্পানি ছিল যাদের কি বলা হতো, রেসিডেন্ট বলা হতো। এই রেসিডেন্টরা কী করতো, বিভিন্ন দরবারে গিয়ে বসতো মানে যারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করে নিয়েছিল বা ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে বা বিভিন্ন ব্রিটিশ ডিপ্লোম্যাসির থ্রু দিয়ে যে সমস্ত স্টেটগুলোর ওপর ব্রিটিশাররা কন্ট্রোল করতো সেই সমস্ত স্টেট যাতে বা সেই সমস্ত কনসার্ন স্টেট যাতে অন্যান্য
কোনো ফরেন ইউরোপিয়ান পাওয়ারদের সাথে না কমিউনিকেশন করতে পারে, এক্ষেত্রে তাদের এনিমি ছিল পর্তুগিজ বলতে পারো, ফ্রেঞ্চ বলতে পারো। ফ্রেঞ্চদের সাথে তো ঝামেলা হওয়ার জন্য ইভেন কার্নেটিক ওয়ারও হয়ে গেছিলো। সো এই সমস্ত জিনিসগুলোকে বা অন্যান্য ইউরোপিয়ান পাওয়ার্স বা অন্যান্য কোনো আউটসাইডার্স যাতে সেই জায়গায় খুব ভালোভাবে ডমিনেন্স দেখাতে না পারে, তার জন্য তারা কী করেছিল, এখানে রেসিডেন্সি ব্যবস্থা চালু করেছিল। হোয়াট পারপাস দিস দ্য রেসিডেন্ট সার্ভ, কোন কোন পারপাস রেসিডেন্টরা সার্ভ করতো? দেখো রেসিডেন্টরা সার্ভ করতো কি 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 পারপাসে সার্ভ করা হতো। ইন্ডিয়ান স্টেটের, আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি, ইন্ডিয়ান স্টেটের, ইন্ডিয়ান স্টেটস ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটা তোমাদের বলছিলাম যে রেসিডেন্টের মেন কাজ হচ্ছে কি, কোনো একটা দরবারে বসছে, সেই দরবার কিভাবে চলছে এবং সেটাতে তারা অ্যাকচুয়ালি ব্রিটিশ কোম্পানির হয়ে বা ব্রিটিশারদের হয়ে তারা রিপ্রেজেন্ট করতো। সো বেসিকলি রেসিডেন্টদের কাজ ছিল কি, নবাব যদি কোনো ইন্টারনাল কোনো ডিসিশন নিচ্ছে বা তার কোনো ইন্টারনাল কোনো অ্যাফেয়ার্স থাকে, সেই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করে কি করা, বরঞ্চ তারা তাদের ব্রিটিশারদের ইন্টারেস্টে যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কি করা, সেই জিনিসগুলোকে চরিতার্থ করা। আচ্ছা, তারপরে কি বলছে, নেম দ্য টু রুলার্স, দুটো রুলার্সের নাম বলতে বলেছে, আন্ডার হুজ লিডারশিপ মাইসোর বিকেম পাওয়ারফুল। দুটো রুলারের নাম বলেছে যার নাম হচ্ছে কি মাইসোর একদম খুব পাওয়ারফুল হয়ে গেছিলো। তাহলে ফার্স্ট আমি বলতে পারি হায়দার আলী, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তার ছেলে টিপু সুলতান। টিপু সুলতান আর হায়দার আলীর সময় অ্যাকচুয়ালি কী হয়েছিল, সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছিলো। When did Tipu Sultan develop a close relationship with French? কি বলছে, why did Tipu Sultan develop a close relationship with the French in India? কেন ফ্রেঞ্চদের সাথে টিপু সুলতান খুব ভালো বলতে পারো বা খুব ভালো রকম কেন সম্পর্ক তৈরি করেছিল? দেখো, একটাই পরিষ্কার কথা হচ্ছে কি, টু মডার্নাইজ, এখানে করছি টু modernize the army in European model. স্পেসিফিকলি দেখো, আমাদের ভারতীয় প্রেক্ষাপটে যদি বলি, ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু যুদ্ধনীতি বলো বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলো বলো, সেগুলোর ক্ষেত্রে একরকম আমরা ওয়ার টেকনিক বলতে পারো বা ওয়ার মেকানিজম ইউজ করতাম। কিন্তু তারা মানে ব্রিটিশারদের সাথে লড়তে গেলে ডেফিনেটলি ব্রিটিশাররা ফ্রেঞ্চকে সহ্য করতে পারতো না, এটা কিন্তু টিপু সুলতান বলো বা সারা ভারত জানতো। তাদের সাথে কার্নেটিক ওয়ার হয়েছিল। তাহলে শত্রু হচ্ছে বন্ধু, এই একটা ইকুয়েশনকে কিন্তু টিপু সুলতান কাজে লাগিয়েছিল। বিকজ টিপু সুলতানের শত্রু ছিল ইংরেজরা এবং ইংরেজদের শত্রু ছিল হচ্ছে ফ্রেঞ্চরা। সো শত্রু বন্ধু, এই একটা দ্য এনিমি অফ দ্য এনিমি ইজ ফ্রেন্ড, এই যে ট্যাকটিকটা আছে, এই ট্যাকটিকটা কাজে লাগিয়ে কী হয়েছিল, এই ট্যাকটিকটাকে কাজে লাগিয়ে ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনম তৈরি বা করা হয়েছিল। Just wait for a second. তারপরেরটা বলছি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনম। দেখো, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে কি হয়েছিল, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে টিপু সুলতানকে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে, এবং তার ক্যাপিটাল হারিয়ে গেছিল। সিম্পলি যদি বলি, টিপু সুলতানের একদম ডিফিটেড হয়েছিল। শর্টে লিখে দিচ্ছি, টিপু সুলতান was defeated লিখে দিলে নাম্বার পেয়ে যাবে এখানে। হোয়াট, দেখো এগুলো 1 নম্বরের কোশ্চেন, সো এখানে বেশি আমাদের মাথা খাটিয়ে লেখার কোনো দরকার নেই। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের কী রেজাল্ট হয়েছিল বা কী আউটকাম হয়েছিল? দেখো, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের যখন হয়েছিল, ঠিক আছে, ভালো করে শোনো, যখন সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের পর তো ডেফিনেটলি দেখো ব্রিটিশাররা যখনই কোনো জায়গায় হেরে যেত তখন তারা ট্রিটি করে নিত, খুব এটা প্র্যাকটিক্যালি ওদের একটা সেন্স অফ হিউমার। তো যখনই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা হয়, ঠিক আছে, সেকেন্ড অ্যাংলো মারাঠার ওপর হয়ে যাওয়ার পর ব্রিটিশরা মেনলি কী করেছিল, উড়িষ্যা এবং কি বলছে নর্থ যমুনার ওপর কিছু জায়গা ছিল, সেই জায়গাগুলোর ওপর টেরিটোরিয়াল কন্ট্রোল গেইন করে নিয়েছিল। সো এখানে লিখে দিচ্ছি, শর্টে লিখে দিচ্ছি, গেইন টেরিটোরি অফ উড়িষ্যার ওপর পেয়েছিল এবং যমুনা রিভারের যে সমস্ত দোয়াব অঞ্চল, স্পেসিফিকলি কোন কোন জায়গা তোমরা নোট করে নিতে পারো, আগ্রা অ্যান্ড দিল্লি এদের কন্ট্রোলে চলে এসেছিল। এদিকে হচ্ছে কি ওড়িশার কিছু পার্ট চলে এসেছিল এবং আগ্রা এবং দিল্লি
সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের পর এদের পুরোপুরি কন্ট্রোলে চলে আসে। নাম্বার 10-এরটা কি বলছে, হোয়াট ইভিল প্র্যাকটিস অ্যাকর্ডিং টু জেমস মিল ডমিনেটেড দ্য ইন্ডিয়ান সোশ্যাল লাইফ বিফোর দ্য ব্রিটিশ কেম অফ ইন্ডিয়া। কোন কোন ইভিল প্র্যাকটিসগুলো যেগুলোকে কি ছিল ভারতের মধ্যে খুব বলতে পারো একদম ইন্ডিয়ান সোশ্যাল লাইফ কিংবা ভারতীয়দের সামাজিক জীবনের মধ্যে কি মানে খুব ভালোভাবে মানে প্রভাবিত করেছিল। ঠিক আছে, বিভিন্ন রকম দেখো অনেক কটা জিনিস বলা যেতে পারে, যদিও বলাটা মানে এটা খুবই একটা আছে। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছিল তোমাদের কাস্ট সিস্টেম, একটা কাস্ট ইনটলারেন্স বলতে পারো, বা যদি আমি আরও স্পেসিফিকলি যদি ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে আমি বলি, কাস্ট ইনটলারেন্সের থেকেও কাস্ট টাবুস। তারপর হচ্ছে তোমার রিলিজিয়াস ইনটলারেন্স, মানে জাতি ধর্ম এই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো ছিল। এবং দেয়ার আর সো মেনি সুপারস্টিশিয়াস প্র্যাকটিস, বিভিন্ন রকম সুপারস্টিশিয়াস প্র্যাকটিস ছিল। ইভেন সতীদাহ প্রথার কনসেপ্টটাও আমি যদি বলি, ওটাও কিন্তু 18 সেঞ্চুরির আগে থেকে কিন্তু জিনিসগুলো একটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছিল। ঠিক আছে, বিভিন্ন রকম সুপারস্টিশিয়াস প্র্যাকটিসের মধ্যে এটা আমরা বলতে পারি, সেগুলো থাকবে। নাম্বার 11 বলছে হাউ ডিড পেন্টিংস প্রজেক্ট গভর্নর জেনারেল। কিভাবে একটা গভর্নর জেনারেলকে একটা পেন্টিংয়ের দ্বারা কিভাবে প্রজেক্ট করা হয়, অ্যাজ এ পাওয়ারফুল লিডার। কি হিসাবে প্রজেক্ট করা হয়? অ্যাজ এ পাওয়ারফুল লিডার, তাকে একজন অ্যাজ এ পাওয়ারফুল লিডার হিসাবে ফিগার আউট করা হয়। লিডার বলতে পারো বা পাওয়ারফুল পার্সন হিসাবে বলতে পারো। ঠিক আছে, ইভেন আমরা তাদেরকে এটা বোঝানোর জন্য আমরা অনেক সময় তাদের আগে কি ইউজ করছি, মানে আমরা মানে দেখো ডেফিনেটলি হিস্টোরিয়ানসে কি ইউজ করেছে, লর্ড মানে প্রভু। সো এটাও আমরা দিয়েছি। নাম্বার 12 বলছে ওয়াই ডু মেনি হিস্টোরিয়ানস রেফার টু মডার্ন পিরিয়ড অ্যাজ এ কলোনিয়াল। কেন বেশিরভাগ হিস্টোরিয়ান কলোনিয়ালকে এটাকে বলেছে, কলোনিয়াল কেন বলেছে? দেখো এটা অ্যাকচুয়ালি বলেছে কারণ ব্রিটিশ রুলে মানুষের মধ্যে কি ছিল, পিরিয়ড অ্যাজ কলোনিয়াল কেন বলার অর্থ হচ্ছে, দেখো মডার্ন পিরিয়ডকে কলোনিয়াল বলছে কারণ নাম্বার ওখানে জায়গা ছাড়ি, আচ্ছা ওকে, নাম্বার 12 এটাকে আমি এইখানেই লেখানোর চেষ্টা করছি, ছোট করে বলে দিচ্ছি। দেখো নাম্বার 12 12টাকে কি বলছে, কারণ এই সময় মানুষ ইকুয়ালিটি সমান, মানে যেটাকে বলে সবাই সমান আছে, সেটা ইকুয়ালিটি আছে, ফ্রিডম স্বাধীনতা, মানে সকলের ক্ষেত্রে স্বাধীনতা, অথবা লিবার্টি এই সমস্তগুলো করেছে যেগুলো ছিল দ্যাট আর দ্য সিম্বল অফ মডার্নিটি, যেটা সিম্বল ছিল মডার্নিটি বা মডার্ন ইন্ডিয়াকে সিম্বলাইজ করছে। তো এটার জন্য কি বলা হয়, ডেফিনেটলি তাকে মডার্ন পিরিয়ড অ্যাজ কলোনিয়াল বলা হয়। Mention the important sources used by the historians in writing about last 230 years of the Indian history. আচ্ছা, ইন্ডিয়ান হিস্ট্রির গত 230 বছরের কোন কোন জিনিসগুলো থেকে তারা বের করতে পেরেছে? একটাই হচ্ছে কি, ওই যে আমি তোমাদের বলেছিলাম যে তারা কি করেছিল, বিভিন্ন রকম যে লাইব্রেরিগুলো যেগুলো বানিয়েছিল, মানে ডকুমেন্টস যে লাইব্রেরিগুলো বানিয়েছিল। তো এখানে তোমরা অ্যাকচুয়ালি চালাকি করে তোমরা লিখে দিতে পারো দ্য অফিসিয়াল রেকর্ড অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, দ্য অফিসিয়াল records of British administration. What is done under census? Census এর আন্ডারে কি করা হতো? ঠিক আছে, সেন্সাসের আন্ডারে বেসিক্যালি সেন্সাস মানে জনগণনা, আমরা ভালো মতোই জানি, এটা আমি আর লিখছি না, তোমরা শুনে নাও জাস্ট অ্যান্সারটা। সেন্সাসের আন্ডারে কি করা হতো? দে গ্যাদার অল দ্য ইনফরমেশনস লাইক কাস্ট, রিলিজন, ঠিক আছে, তাদের অকুপেশন, এই সমস্ত জিনিসগুলো, তারপর হচ্ছে তাদের লাইভলিহুডের জন্য কি আছে, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, এই সমস্ত জিনিসগুলো, বেসিক জিনিসগুলো করা হতো। হোয়াট ডু অফিসিয়াল রেকর্ড নট টেল? কি জিনিসটা অফিসিয়াল রেকর্ড আমাদেরকে বলে না? ঠিক আছে, দেখো অফিসিয়াল রেকর্ড আমাদেরকে সেই সমস্ত জিনিসগুলোই বলবে যে সমস্ত জিনিসগুলো ব্রিটিশাররা দেখাতে চায়। সো দ্য থিং দ্যাট ব্রিটিশার্স ওয়ান্ট টু বলতে পারো বা ওয়ান্ট টু ডিসক্রাইব, সেগুলো বলে। তাদের ফেলিয়ারগুলো কখনো দেখাবে না। কি দেখায় না? দেয়ার ফেলিয়ার্স,
কী অ্যাটেম্প করেছে, কী ম্যাসাকার্স করেছে, কী তারা ব্লান্ডার করেছে, এই সমস্ত জিনিসগুলো দেখাতে চায় না। ওয়াই ডু উই ট্রাই অ্যান্ড ডিভাইড দ্য হিস্ট্রি ইন দ্য ডিফারেন্ট পিরিয়ডস? কেন আমরা ডিফারেন্ট পিরিয়ডে পড়ি? বিকজ পরিষ্কার করার জন্য আমরা টাইমের, এটা দেখো, এটা একটা টাইম ডেনোমিনেশন বলতে পারো, একটা সময় প্রেক্ষাপট বলতে পারো। আমরা যখন প্রাচীন যুগ ছিলাম, প্রাচীন যুগ থেকে এনশিয়েন্ট সিভিলাইজেশন থেকে আমরা মেডিভেলে আসি, মেডিভেল থেকে আমরা মডার্নে আসি। সো এটা বেসিকলি কি বলছে? ক্যারেক্টারিস্টিক্স অফ টাইম। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ টাইম, সময় চরিতার্থটাকে দেখানোর জন্য, টু ডিটারমাইন দ্য ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট আইডেন্টিফিকেশন। তো এটার জন্য এটাকে বলা হয়। সো লাস্টের কোয়েশ্চেনগুলো বড় কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বাকি সেটের মধ্যে দিয়ে দেবো। এগুলো শর্ট কোশ্চেন সিরিজ চলছে, তো এগুলো এই সেটটাকে আমি এখানে সেট করছি, মানে শেষ করছি। এই বড় কোশ্চেনগুলো তোমাদের যে মেন পোর্টাল আছে, মেন পোর্টালের মধ্যে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।